এই প্রথম একটা বিশ্বকাপ দেখতেছি যেখানে বাংলাদেশ নাই। মানে বিশ্বকাপ আসলে না অস্ট্রেলিয়া ইজ ডিফারেন্ট। বাংলাদেশ ক্রিকেট টিম খুব ভালো করতো, এই করতো ওই করতো তা না। এটা মনে হয় হজম করা কিছুটা কষ্ট হবে। একটা লড়াই দেখাতে হবে। এবং নিউজিল্যান্ডের আমি একজন ক্রিকেটারের নাম বলতাম, গরিবের বন্ধু ফয়সাল তুতুমের ভাই এখনো পর্যন্ত এই হাইপটা নাই ওই। শুরু হয়ে গেল টি-20 ওয়ার্ল্ড কাপ। মানে এমন একটা টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা বাংলাদেশকে একটা নতুন বাস্তবতার সামনে দাঁড় করাচ্ছে এবং একই সাথে আমাদেরকেও। কারণ আজকে আমরা মোটামুটি একটা টপিকে একমত থাকার একটা ডিসিশনে আসছি। কারণ এই টি-20 ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশের এই পুরো ঘটনা প্রবাহের কারণেই কিনা আমি জানি না, সবচেয়ে হাস্যকর টি-20 ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে। কিন্তু আপনার কি মনে হয়? প্রবাবলি আমরা এবার খুব এই মির ভার্সেস মিরে আজকে খুব কাছাকাছি থাকবো এবং সে কারণে ড্রেসেও আমরা একটা টিউনিং করেছি, না ম্যাচিং করেছি। টুইনিং বলে এটাকে। টুইনিং বলে এটা। Gen Z language এ। সো বিশ্বকাপ টি-20 ওয়ার্ল্ড কাপ প্রথমবারের মতো মনে হচ্ছে আইসিসি একটা বৈশ্বিক টুর্নামেন্ট করছে মনে হচ্ছিল, বিকজ এই প্রথমবারের মতো 20টা কান্ট্রি একসাথে খেলছে। 20টা দেশ মানে রাহান কতগুলো ক্রিকেটার হয়, মোর দ্যান 200 ক্রিকেটার একসাথে যুক্ত হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সেটা রাহান যেটা বললো যে আসলে এই বিশ্বকাপটা দেখেন শুরু হয়ে যাচ্ছে, আমরা ভিডিও করছি, বাট কোথায় যেন না একটা মিসিং, একটা যেন মনে হচ্ছে ওই হাইপটা নাই, ওই কি যেন একটা নাই বিশ্বকাপে, তাই না? ইভেন শুনলাম নাকি শ্রীলঙ্কা তাদের গভর্নমেন্টের একটা নিয়ম করছে যে যারা স্কুল ড্রেস পরা, মানে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যেটা হয় ঢাকা প্রিমিয়ার লিগ বা ইসে, যে স্কুল ড্রেস পরে আসলে আপনারা ফ্রি ঢুকতে পারবেন পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচে, ইউএসএ ভার্সেস সামওয়ান ম্যাচ। না, উদ্বোধনী ম্যাচে পাকিস্তান নেদারল্যান্ডস যে উদ্বোধনী ম্যাচটা, সেটাতে পার্টিকুলার দুটো গেট এসএলসিতে বলে দেওয়া হচ্ছে এটা একদম ওপেন থাকবে, দর্শক যে কেউ ঢুকতে পারবে, যে কেউ ঢুকতে পারবে বিনামূল্যে। সো এটা খুবই ইন্টারেস্টিং না? তার মানে বিশ্বকাপ নিয়ে হাইপটা আসলে যে নাই, এটা কিন্তু আসলে রিয়েল। আমরা এখানে কথা বলছি যে কি যেন একটা মিসিং, আমার মনে হয় দর্শকরাও সেটা মিসিংটা একটা জিনিস কি আমি মানে ফিল করতে পারতেছি, হয়তো এটা হয়তো একটা এন্ড অফ এন এরা হতে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট সাম্রাজ্যবাদ যেটাকে বলে, আপনার ভারতীয় ক্রিকেট সাম্রাজ্যবাদ মূলত শুরু হয়েছিল 2007 সালে। মানে 2007 সালে কেন খুব স্পেসিফিক্যালি বলি, সেই সময় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একটা বিশ্বকাপ হয়েছিল যেটাতে অনেক দেশ ছিল, 14টার মতো দেশ ছিল, এবং সেই বিশ্বকাপে ভারতের একটা আর্লি এক্সিট হয়। এবং সেই আর্লি এক্সিটের পরে সেই বিশ্বকাপটা হয় কাদের মাধ্যমে সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না, বাংলাদেশের সাথে হারার পর। এবং সেই বিশ্বকাপের পরে মানে আক্ষরিক অর্থেই মানে ভারত বাদ পড়ার পরে রেভিনিউ কমে আসে, দর্শক কমে আসে, সেরকম কেউ ছিল না। এবং তারপরে একটা জিনিস এনশিওর করা হয় যাতে হচ্ছে আপনার গ্রুপ পর্বের যে এইগুলো না থাকে, এবং আস্তে আস্তে 2019 সালে শেষ পর্যন্ত সব দলের সাথে খেলবে এরকম বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ আনা হয়। এবং 2007-এর পরে সেই বছরটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট ক্রিকেট বিশ্বের জন্য, কারণ আইপিএল এর ইন্ট্রোডাকশন থেকে শুরু করে টি-20 ওয়ার্ল্ড কাপের টি-20 লিগ, টি-20 ওয়ার্ল্ড কাপ সবকিছুই সেই সময় শুরু হয়। এবং ভারত সেই সময় প্রথম টি-20 বিশ্বকাপটা জেতে, এবং লাস্ট টি-20 বিশ্বকাপটাও ভারতই জেতে। সো এইবার ভারতকে প্রশ্ন করার মতো দুইটা দেশ পাওয়া গেছে, বাংলাদেশ আর পাকিস্তান। আমরা পছন্দ করি আর না করি ব্যাপারটা ডিফারেন্ট ম্যাটার, বাট এই প্রথম ভারতের যে আধিপত্য সেটাকে প্রশ্ন করে দুইটা দেশ দুইটা স্ট্রং ডিসিশন নিয়েছে। একটা দেশ খেলছে না একেবারেই, আরেকটা দেশ হচ্ছে টি-20 বিশ্বকাপের সবচাইতে মানে ফ্ল্যাগশিপ যেই ম্যাচ বা কার্টেন রেজার যেই ম্যাচ, সেই ম্যাচটাই একেবারেই খেলবে না বলে ঘোষণা দিয়েছে। সো এই ব্যাপারটা আসলে খুবই সিগনিফিক্যান্ট এই কারণে যে এরা টাকার চেয়ে ভারতকে কিছু একটা করে দেখাতে হবে, বা ভারতের যে আধিপত্যবাদ ক্রিকেটে, আর্থিক যে শক্তি, সেটার বিরুদ্ধে একটা লড়াই দেখাতে হবে, এই বিষয়ে তারা একমত হয়েছে। একদমই তাই। মানে আপনি যেটা বলেছেন ঠিক তাই হয়েছে। মানে একটা বোর্ড মিটিংয়ে যেখানে ভারত সাধারণত যা বলে তারা ধরেই নেয় যে আমরা যা ডিসাইড করবো সেটাই হবে, কিন্তু সেই জায়গাটাই প্রথমের মতো একটা ধাক্কা খেয়েছে। এবং এইটা প্রবাবলি রাহান 2007 থেকে 2026 আজকে সামনের কয়েক বছরেও হয়তো এই জিনিসটা একটু চেঞ্জ হতে পারে, কারণ অবভিয়াসলি বিসিসিআই কে একটু এখন ভেবেচিন্তে একই সাথে মানে ওই যে আপনার সুরেই বলি, মানে জিনিসটা অফিসিয়াল না, কনফার্ম না, কিন্তু কিছু কিছু জায়গায় রিপোর্ট আসছে যে সৌদি আরব, কাতার এবং পাকিস্তান মিলে একটা ডিফারেন্ট ক্রিকেট গভর্নিং বা কমিটি গঠন করার চেষ্টা করতেছে। এবং সৌদি আরব নাকি অনেক বছর ধরে একটা ক্রিকেট টুর্নামেন্ট নামানোর চিন্তা করছিল, অনেক বিগ বাজেট, যেটা আইপিএল কে টেক্কা দিতে পারে এরকম। যেহেতু সৌদি আরব ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে যেতে পারছে, আমার মনে হয় সৌদি আরবের ওই আর্থিক সক্ষমতা আছে, নিঃসন্দেহে, এবং স্ট্রাকচারও আমার মনে হয় যে তাদের পক্ষে করা সম্ভব। তো টাকা দিয়ে সম্ভব, আপনি টাকা দিবেন, অন্যরা করে দিবে আপনার হয়ে যাবে। সো দ্যাটস আ ভেরি মানে একটা খুব সিগনিফিক্যান্ট আরেকটা সাইন আসলে। আচ্ছা, আমরা একটু বিশ্বকাপের দিকে নজর দিই। রাহান, এই বিশ্বকাপে শেষ পর্যন্ত 20টা দল হচ্ছে। অবভিয়াসলি আজকে যখন পাকিস্তান খেলবে স্কটল্যান্ডের সঙ্গে, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড, তখন আসলে মনে হবে এই জায়গাটা বাংলাদেশ থাকতে পারতো, বাংলাদেশকে ছাড়াই প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ আমাদের দেখতে হবে। এইটা মনে হয় হজম করা কিছুটা কষ্ট হবে শুরুর দিকে একদম, শুরুর দিকে আমার কাছে তো মানে
সত্যি কথা বলতে গেলে হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট টিম খুব ভালো করতো, এই করতো, ওই করতো তা না। কিন্তু ছোটবেলা থেকেই যেহেতু বাংলাদেশের বিশ্বকাপ কেন্দ্রিক একটা আলাদা ইয়া, উন্মাদনা কাজ করতো একদমই মনের তাই, মধ্যে। একদমই তাই। আমি ডায়েরি নিয়ে বসতাম, আমার মনে হ্যাঁ, আছে। হ্যাঁ, তখন হ্যাঁ। তো ESPN, ক্রিকেনফো বা এগুলো অত মানে নরমাল ছিল না। ইন্টারনেট এত সহজলভ্য ছিল না। স্কোর লিখে রাখতাম। মাশরাফি কত উইকেট নিছে, হাবিবুল বাশার সুমন কত রান করছেন, জাভেদ ওমর কত রান করছেন, এই জিনিসগুলা। তো এই ১ম একটা বিশ্বকাপ দেখতেছি যেখানে বাংলাদেশ নাই, এবং যখন আমি ক্যাপ্টেন্স যে ফটোগ্রাফটা, যেটা ওই যে কোলাজ করা হয়েছে একটা ২ জায়গার ২ টা ছবি। ওইটা দেখার পর একটা হাহাকার ফিল করছি যে এখানে লিটন দাস মিসিং। মানে খুঁজতেছি লিটন দাস কোথায় দাঁড়াইতো। পরে দেখলাম যে স্কটল্যান্ডের সো প্লেয়ার ছাড়া এটা এখানে আসলে হয়তো নতুন বাস্তবতা। একটা হচ্ছে বাংলাদেশে, একটা নতুন বাস্তবতা হচ্ছে এই যে ক্রিকেটীয় যে আধিপত্যবাদ, এবং সেখানে আসলে বেশ কিছু নতুন সমীকরণ তৈরি হচ্ছে বা হতে পারে। যদিও আমার কাছে মানে একটা জিনিস সবসময় ফিল করি যে ক্রিকেট মাঠের যে লড়াইয়ের যে জবাবগুলো ক্রিকেট মাঠে দেওয়াটাই বেটার। যেমন Obviously, 2017 obviously. এ আমরা দেখেছিলাম যে পাকিস্তান ইন্ডিয়া যখন খুব রেষারেষি, তখন হচ্ছে পাকিস্তান যেটা করছে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা খুব দাপুটে জয় পেয়ে তারা কাপ নিয়ে নিয়েছিল। তো এই একই রকম ঘটনা যদি এরকম হইতো যে পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ হচ্ছে এবং পাকিস্তান ইন্ডিয়াকে হারিয়ে দিচ্ছে। না, কিন্তু এটাতে আসলে আরো অনেক কিছু বিষয় আছে। যখন ধরুন খেলা হওয়া তো অবশ্যই, কিন্তু ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যান গেম, তো কিছু জিনিস চোখে পড়ে। অবভিয়াসলি আপনি হয়তো বলতে পারেন, আমার সঙ্গে একমত নাও হতে পারে, আচ্ছা হাত মিলাইলো না তাতে কি যায় আসে, বাট না, এটা না দেখতে একটু খারাপ লাগে। একটা দল ভাই এসে কেউ কারোর সাথে কথা বলছে না, Exactly, আরেকদিন না, এটা তাকে নিয়ে দল কিন্তু আমি দিচ্ছে, খুবই ক্রিটিক্যাল ছিলাম হ্যান্ডশেক যে করে সূর্যা না। কুমার যাদব যেসব কথাবার্তা বলেন হ্যাঁ, প্রেস এবং এইটা কনফারেন্সে। আস্তে আস্তে এতটাই মানে এমন দিকে গড়িয়েছে, মেয়েদের খেলা, আন্ডার মানে বয়সভিত্তিক খেলা, এগুলো তো এটার এবং প্রভাব ইন্ডিয়া পড়ছে। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম দুজন ক্যাপ্টেন সূর্য কুমার যাদব এবং সালমান আলী আঘা, এই দুইজন ক্রিকেটের চেয়ে পলিটিক্যাল কনভারসেশনের জন্য বেশি ফেমাস হয়ে থাকবেন নিঃসন্দেহে, প্রতিটা প্রেস কনফারেন্সে। নিঃসন্দেহে। আচ্ছা, এই টুর্নামেন্ট যেহেতু এখন কার্টেন রেজার হয়েছে, আমাদের আসলে একটু খেলা নিয়েও কথা বলা উচিত। খেলা নিয়ে প্রথমত কথা। একটা হচ্ছে যে আলাপ আর কি। প্রথমত একটা জিনিস হচ্ছে যে রায়হান, কি মনে হয় যে এবার যেহেতু 20টা টিম, আমরা যদি ফিক্সারগুলো দেখি, আজকে যেরকম 3টা ম্যাচ, মনে হয় যে একটু কি ওয়ান সাইডেড গেম এবার বেশি থাকবে, নাকি অ্যাকচুয়ালি T20-তে যেটা হয় ছোট দল বড় দলের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না? না, টি-টোয়েন্টিতে এই ব্যাপারটা থাকে। যেমন ধরেন স্কটল্যান্ডের মতো দল খুব ভালো জবাব দিয়েছিল বাংলাদেশকে, এবং একটা টেস্ট খেলুড়ে নেশনকে হারানো এদের জন্য অনেক বড় ব্যাপার 2021 সালে। তারপরে হচ্ছে আপনার জিম্বাবুয়ে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছিল 2010 সালে। তারপর হচ্ছে মানে এরকম কিছু কিছু ম্যাচ আছে, যেমন হচ্ছে ইংল্যান্ড কিন্তু প্রতিনিয়তই দেখবেন যত ভালোই খেলুক ফাইনালে ওঠে বা করে, কিন্তু একটা অ্যাসোসিয়েট দেশের কাছে ওয়ার্ল্ড কাপে হারে। সেটা আয়ারল্যান্ড হোক আগে, মানে সেই 2011 কথা হ্যাঁ, বলতেছি, একদমই তাই। টাই হয়েছিল একটা ম্যাচ, বা দেখা গেছে যে বড় নেদারল্যান্ডসের সাথে হেরেছিল ম্যাচ। এই ধরনের ম্যাচগুলো আসে যায়। নামিবিয়া খুব ভালো খেলে, দেখা গেছে যে ডেভিড উইজা বা এই ধরনের প্লেয়াররা যখন খেলে, এবং তারা প্রতিনিয়তই ধরেন এই যে রুলফ ফন্ডার মারোয়া। এবং আরেকটা জিনিস খুবই মানে যেটা আসলে হয়তোবা চোখে লাগতে পারে, মানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে ধরুন ইউএসএ খেলছে বা ইতালি খেলছে, বাট দেখবেন সেই দেশের অরিজিন প্লেয়ার আসলে কতজন, খুবই একেবারেই না, কম, হ্যাঁ। 3 জন 4 জন থাকে, বাকি সব আসলে প্রবাসী, এবং ইন্ডিয়া পাকিস্তানের খুব আধিক্য আছেই আচ্ছা, এখানে এইসব বাংলাদেশিরা জায়গাটাতে। ওইভাবে সুযোগ পায় না, তাই না? আমার মনে হয় বাংলাদেশিরা না এখনো এই সুযোগটা নিতে শুরু করেনি, যদিও দু একটা আমি দেশে আছে একজনকে যারা চিনি, ওয়ার্ল্ড কাপ খেলছে না। পর্তুগালের একজন পর্তুগালের প্লেয়ারকে ক্যাপ্টেন, চিনি, প্রবাবলি হি ক্যাপ্টেন, ইজ হ্যাঁ। ফ্রম বাংলাদেশ। বাট অবভিয়াসলি এটাতে আসলে আমার মনে হয় যে আমরাও যারা ক্রিকেট নিয়ে অনেক প্যাশন, মনে হয় যে এখন অন্য কোনো দেশে গিয়ে চেষ্টা করলে বোধহয় কিছু একটা হয়ে গেলেও আইসল্যান্ডে হতে খেলা যায় পারতো। কিন্তু, অ্যাটলিস্ট টুইট আচ্ছা, করবে। আইসল্যান্ডের টুইটার বা ফেসবুকের কারা চালায় অ্যাডমিন, মানে অসাধারণ কাজ করে চলেছে কিন্তু পুরো আমার মনে হয় যে বিশ্বকাপ আমাদের জুড়ে। ফেসবুকে বাংলাদেশে খুব ফেমাস একটা পেজ আছে সোবার, ওরা হয়তো আইসল্যান্ডের পেজটাও চালায়। মেবি মানে দে আর ভেরি ভেরি ক্রিয়েটিভ, বা সুইজারল্যান্ড প্রবাসীর মতো কেউ হতে পারে, হতে পারে, বলা হতে যায় না। পারে, হ্যাঁ। আচ্ছা, এই বিশ্বকাপে আপনার ফেভারিট কে? মির রায়হান মাসুদ? ফেভারিট মানে পছন্দের দল নাকি না, শক্তিমত্তার favorite দিক থেকে? যারা আচ্ছা, শক্তিমত্তার দিক দিক থেকে থেকে আমার মনে হয় কাছে মানে খুবই মানে সাউথ আফ্রিকার দলটাকে খুব ভয়ঙ্কর মনে হয়। নট ইন্ডিয়া, সারপ্রাইজিং। আপনি আমি এর একটু আগে মানে শক্তিমত্তার দিকে। শক্তিমত্তার দিক থেকে, কারণ ইন্ডিয়ার দলটা না ইমব্যালেন্সড। ইমব্যালেন্সড ইন সেন্স ইন্ডিয়ার এতদিন ধরে আপনি দেখবেন মানে বিরাট কোহলি টি-টোয়েন্টি স্ট্রাইক রেট কিন্তু পারের চেয়ে বেশ কম, 129 135 এরকম একটা স্ট্রাইকে উনি খেলেন। কিন্তু ইন্ডিয়া যখনই 200 চেস করছে বিরাট কোহলি এখানে 50 করে জিতেছে। ইন্ডিয়া যখনই 350 চেস করছে ওয়ানডেতে, তিনবারে 100 বিরাট করে কোহলি জিতেছে। 100 আছে। সো বিরাট কোহলি টাইপের প্লেয়ার একজন দরকার টিমে, যে হচ্ছে যখন মিডল ওভারগুলোতে আপনার রান দরকার, যে সিঙ্গেল ডাবল নিয়ে করতে পারে, আবার হচ্ছে যখন লাস্টে 6 বলে 16 দরকার তখন ওইটাও সে করতে পারে। ইয়া, রাইট। এই ধরনের গিয়ার চেঞ্জিং প্লেয়ার দরকার। ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। এবং একই সাথে মনে হয় যে তাদের বোলিং সাইডটাও মনে হচ্ছে ইন্ডিয়ার, ধরুন যেরকম ভাবে তারা দুই দাপট দিকেই দেখিয়ে এসেছে। সবচেয়ে বড় সমস্যা কি জানেন? ওয়ান প্লেয়ার কেন্দ্রিক, উপরে অভিষেক শর্মা, নিচে জাসপ্রীত বুমরা। বুমরা, এবং বুমরা ওয়ার্ম আপে বা রিসেন্ট টাইমে হি ইজ নট, ইভেন নিউজিল্যান্ডের সঙ্গে যে সিরিজটা হলো,
তো ওই খুব 271 রানের ম্যাচে আসলে এটা বাট ইয়া আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং T20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে কোনো দল পরপর দুবার বিশ্বকাপ জেতেনি। ফাইনাল খেলেছিল মনে হয় পাকিস্তান ইয়া 2007 মেবি, কিন্তু 2009 আসলে টানা দুইবার শিরোপা জেতেনি। বাট এবার যদি সেটা হয়, একে ওয়েস্ট তো ইন্ডিজ টানা দুইবার ফাইনাল খেলেছিল। টানা দুবার ফাইনাল খেলেছিল এবং ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড এবং ভারত এই তিনটা দলেরই আসলে দুবার করে শিরোপা আছে। তো এবার কারোই আসলে আর দুটো করে ওয়েস্ট শিরোপা ইন্ডিজের নেই। কি অবস্থা, মানে টি20 ওয়ার্ল্ড কাপ আসলেই তো ওয়েস্ট ইন্ডিজের একটা আলাদা ক্যারিবিয়ান ভাইব। ওয়েস্ট ইন্ডিজের অবস্থা যথারীতি ভালো না, বাট এগেইন তারা আসলে ওই যে আনপ্রেডিক্টেবল একেবারে। আচ্ছা, একটা জিনিস, এই ওয়ার্ল্ড কাপের যে ফরম্যাটটা, এই গ্রুপ পর্বে পরে হচ্ছে সুপার 8 হবে এবং সেখানে আসলে একটা প্রি অ্যালোটেড করা আছে আইসিসি। সুপার 8-এ যেটা তারা করেছে, র্যাঙ্কিং এর টপ 8 টিমকেই তারা মনে করছে। বা আপনার কাছে কি তাই মনে হয়? লেটস সে ইংল্যান্ড, আমরা যাদের নিয়ে কথা বললাম, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা, এই 8টা টিমই কি সুপার 8 থাকবে প্রেডিক্টেবলি, নাকি অন্য কোনো দেশের আসলে সম্ভাবনা আছে এখানে ঢুকে যাবার? সেটা হলে কার? আফগানিস্তান আফগানিস্তান ক্যান বি ওয়ান অবভিয়াসলি। আফগানিস্তান সেমিফাইনালও খেলতে পারে, ওরা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলছে নিয়মিত মোটামুটি। কিন্তু এবারকার আফগানিস্তান টিমটা অত আগের মতো হাইপে নাই। এর একটা বড় রিজন হচ্ছে মানে বছরের পর বছর যাদের নিয়ে আসলে আফগানিস্তানে আলোচনা করা হয়, ওরা আসলে বিশ্বকাপের মঞ্চে গিয়ে ওইভাবে আসলে জ্বলে উঠতে পারেন না। যেমন হচ্ছে রাশিদ খান একজন, উইকেট পাচ্ছেন ঠিক আছে, বাট আরেকজন আছেন আবার তাদের ব্যাটিং এ যদি বলি, রামানুল্লাহ গুরবাজ, তিনি কিন্তু গুরবাজ তো গত অসাধারণ। ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার ছিলেন। তো গুরবাজ এবারও অসাধারণ। তিনি আছেন অবভিয়াসলি। এটা আরেকটা বিষয়। এবং একই সাথে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে হয়তো একটু মনে, বা শ্রীলঙ্কাকে নিয়ে, বাদ যে তারা পড়তে আসলে পারে শেষ আমার মনে হয় পর্যন্ত। শ্রীলঙ্কা বা ইংল্যান্ড যদি বাদ পড়ে, মানে ইংল্যান্ডের অবস্থা কিন্তু খুব একটা আচ্ছা, ভালো না। পাকিস্তানের আসলে ফ্যাক্টরটা কি? তারা ধরুন যদি ভারতের সঙ্গে না খেলে 2 পয়েন্ট হারাচ্ছে, নেট রান রেটে তাদের একটা প্রেসার পড়বে এবং তাদের এই গ্রুপে অন্য নেট ম্যাচগুলো রান রেট মনে আসলে হচ্ছে তারা আসলে ভালোই করবে, কারণ নেট রান রেট তো ওইভাবে হিসাব হবে না, তো 0-0 থাকবে ওইখানে। সো তাদের মাইনাসটা আসলে হবে না, ভারতের সাথে হারার পর যে মাইনাসটা হতো। না, কিন্তু একটা পেনাল্টি তারা পাবে নেট রান রেটে। এটা আইসিসি রুলস আছে, আপনি যদি কোনো ম্যাচ না খেলেন তাহলে সেই ম্যাচে একটা আপনার নেট রান রেটের কিছু একটা ক্যালকুলেশন করা হয়, একটা পেনাল্টি দেওয়া হয়। এটা জানতাম না। এখন যেটা পয়েন্ট, ধরুন পাকিস্তানের আসলে আপনি আসলে কতদূর দেখেন এই ওয়ার্ল্ড কাপে? শ্রীলঙ্কা পর্যন্তই। শ্রীলঙ্কা পর্যন্ত। যেটাই ছিল, মানে পাকিস্তান এমন একটা টিম হ্যাঁ। যারা হচ্ছে ধরেন একটা ম্যাচই হারতো হয়তো গ্রুপ পর্বে, ওই একটা ম্যাচই তারা হচ্ছে ওয়াক ওভার দিচ্ছে। সো তাদের ওইখানে হয়তো হারবে না, বাট দেখবেন যেসব ম্যাচে জিতবে, এটা ফেক কনফিডেন্সের কারণে তারা হয়তো পরের ম্যাচে হারতে পারে ইমিডিয়েটলি সুপার 8-এ উঠে। আরেকটা মজার, আমি এটা হচ্ছে আপনার একটু প্যাটার্ন ম্যাচ করানো বলা যায়। উপমহাদেশের মাটিতে অস্ট্রেলিয়া এসে কোনো সিরিজ হারের পর যদি বিশ্বকাপ থাকে, ওইটা অস্ট্রেলিয়া জিতে। ইয়া ইয়া আমি এই কথাটা বলতে জানি, অস্ট্রেলিয়া আরেকটা মানে বিশ্বকাপ আসলে না, অস্ট্রেলিয়া ইজ ডিফারেন্ট। যেরকম আপনি বিশ্বকাপ আসলে ধরুন ফুটবলে Exactly, মানে জার্মানি, ওদের অ্যারন ফিঞ্চের দলও বিশ্বকাপ জিতে যায়। বিশ্বকাপ জিতে যেতে পারে। ওকে, আমরা আসলে শেষ দিকে চলে এসেছি আজকে মির ভার্সেস মিরে। একটাই হচ্ছে ধরেন স্টার, কামিন্স আর হ্যাজেলউড একজনও নাই। ইয়া ম্যান, এটা আসলে একটা বিষয়। আচ্ছা, এমনিতে তাহলে ইন্ডিভিজুয়ালি আপনি কোনো ক্রিকেটারের উপর মনে করছেন এক্স ফ্যাক্টর বা তার উপর আলাদা করে চোখ থাকবে? কারণ আমি পার্সোনালি আমি একটু বলে দিই আপনাকে, সহজ করে দিই, অভিষেক শর্মা। আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে সবাই দেখতে চাইবে অনেক যে বেশি তিনি hype আসলে থাকবে কি ওকে করে। নিয়ে। হ্যাঁ, যেমন এই যে রিসেন্টলি যার পারফরমেন্স দেখে আমরা খুব মানে সূর্যবংশী ভাইভাব সূর্যবংশীর মতো অভিষেক শর্মা আরেকজন বিশাল, মানে ওকে তার প্রডিজি বলা যায় না, বয়স ওইখানে নাই, কিন্তু মানে বিশাল ক্যারেক্টার, সেন্সেশন, একদম রিয়েল লাইফ সেন্স। এবং এই রেটে ব্যাট করে 190-এর উপর স্ট্রাইক রেটে 200-র উপর মানে almost, হ্যাঁ। মানে 500 রান বা তারও বেশি করে ফেলেছেন, এটা আসলে ইনসেন একটা স্ট্যাট। তবে ইন্ডিয়ার আসলে মূলত ওই যে টপ টু বটম মাঝখানে একটা খুব ফাঁপা জায়গা আছে। সূর্য কুমারের একদম, ফর্ম এটাতে আমি একমত। তবে এই বিশ্বকাপে আমার কেন যেন মনে হয় উইল সি 300। আমি একটা পার্সোনালি খুব মানে আফসোস এবং দুঃখ পাচ্ছি একটা জিনিসে, যে আমাদের গরিবের বন্ধু ফয়সাল তিতুমির ভাই এখনো পর্যন্ত নিউজিল্যান্ডের নামটা ওইভাবে নেয়নি। কারণ নিউজিল্যান্ডের উনি কিন্তু মানে ভারত বিরোধী যেই স্ট্যান্ড, ওইখান থেকে উনি প্রায় নিউজিল্যান্ড সাপোর্ট না, করেন। কারণ নিউজিল্যান্ডই আসলে বিশ্ব মঞ্চে ভারতকে সাম্প্রতিক সময়ে বেশ খাইয়েছে রেগুলার এই যে মানে লাস্ট সিরিজেও কিন্তু নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের আমি একজন ক্রিকেটারের নাম বলতাম, ইনফ্যাক্ট ফিন অ্যালেনের কথা বলতাম। হি ইজ আরেকজন সেন্সেশনাল, ফিন অ্যালেন। ফিন অ্যালেন, ফিল সল্ট, এদেরকে আমার ভালো লাগে, কিন্তু এদের ব্যাটিং খুব ওয়ান ডাইমেনশনাল, স্ট্রেট ব্যাটে অনেক বেশি তো, এবং ওরা যেদিন খেলে 30-40 বল খেললে সেট হয়ে যায়। বাট আপনি যদি ধরুন ওভারঅল একটা প্যাকেজ চিন্তা করেন, মাঠে উপস্থিতি, প্রেজেন্স, একটা ক্যারেক্টার, আমরা গ্লেন ফিলিপস ফ্রম নিউজিল্যান্ড ইজ সামওয়ান যেটা আসলে খুবই কিছু মানে আসলে কিছু ম্যাজিক্যাল মোমেন্টস দেবে। ড্যারেল মিচেলও কিন্তু খুব দারুণ। ড্যারেল মিচেল ইজ আ কম্পোজড, কম্প্যাক্ট, বাট গ্লেন ফিলিপস একটা ওয়াইল্ড ক্যারেক্টার। যে মাঠের কথা ফিল্ডিং, আসলেই না, আমার কাছে নিউজিল্যান্ডের সবচেয়ে মানে ক্যারেক্টারিস্টিক্স এর দিক থেকে জিমি নিশামকে আমার অন্যরকম একটা প্লেয়ার লাগে। জিমি নিশাম
সো ক্লাসিক এবং তাই আমার কাছে তো মনে হয় যে হি ইজ ভেরি মাচ অনটু পিআর রাদার দ্যান কিন্তু পারফর্মিং অর মানে উনি প্লেইং। তো প্রতিটা বিশ্বকাপেই আপনি ওই যদি তো দেখেন, বিশ্বকাপে হ্যাঁ ভালো খেলে। এবং সে মজার ব্যাপার সে কিন্তু নিউজিল্যান্ড সেন্ট্রাল কন্ট্রাক্টেও নাই কিন্তু তারপরে সে রেগুলার ও, স্কোয়াডে থাকছে হ্যাঁ। খেলছে। এটা তো আবার আপনার নীতির সাথে যায় না, এত খুশি কেন? ওকে কারণ আজকে আমরা আসলে আমাদের অনেক কিছুতে আমরা একমত হয়েছি এই কারণে আমার মনে হয় যে আমরা খুব অন দ্য সেম পেজ। সো বিশ্বকাপ শুরু হচ্ছে, বাংলাদেশ নেই এটা মেনে নিয়ে আমরা বিশ্বকাপটা হয়তো দেখবো এবং এটা নিয়ে কথা হবে। বাট প্রফেশনাল পার্সপেক্টিভ থেকে অবশ্যই দেখা উচিত। মানে আমাদের সামনে আসলে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সামনে নির্বাচন আছে, আর অনেক কিছু আছে, তারপর সেসব আবার নিয়ে আলাপ হবে। একই সাথে আসলে অদম্য টি-20 অদম্য টি-20 চলছে, মাঠে গ্যালারিহীন দর্শকের সামনে কনসার্টও চলছে, খুব ইন্টারেস্টিং। পারফর্মারদের আসলে কত কিছু করতে হয় না, যেমন ধরুন আমি রেগুলার মীর রায়হান মাসুদের সঙ্গে শো করছি বিকজ উই হ্যাভ টু ডু দ্যাট, উই পারফর্ম। ওকে সো আজকে আমাদের বিদায়, মির মিসেস বিদায়, বাই বাই, টাটা। ধন্যবাদ সবাইকে।